ঠিক আছে, আমি বলছি। গ্রিফিথের কত পেজ একটু বলতে পারবে? এক্সাম্পল 7.2টা। হুম। আচ্ছা। এস জিনিসটা আর কিছুই নয়, দেখো এই ইলেকট্রিক ফিল্ডের যে এক্সপ্রেশনটা, এটা এসছে গ্র্যাজুয়েশনে করেছো। দুটো সিলিন্ডারের মাঝে যে কোনো জায়গায় একটা ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য একটা ডেরিভেশন ছিল, অথবা একটা কন্ডাক্টিং সিলিন্ডারের ছিল আর কি। যেটা হচ্ছে সেটা আমি বলছি তোমাকে, ওয়েট। একদম এইটাই হচ্ছে সেই এক্সপ্রেশন। ঠিক আছে। হ্যাঁ, ওইটা একবার দেখবে, কিছুই না, দুখানা দুখানা সিলিন্ডার রয়েছে। দুখানা সিলিন্ডার কনসেন্ট্রিক, তাদের সেন্টার একটাই। একটা সিলিন্ডার হচ্ছে এ, তার রেডিয়াস, আর একটা হচ্ছে বি। এবার ওই এ থেকে বি এর মাঝে যে কোনো একটা পজিশনে এরা এস পজিশন ধরেছে, ঠিক আছে। মানে সেন্টার থেকে, এক্সিস থেকে এস ডিস্টেন্স দূরে, যেটা কিনা এ আর বি এর মাঝামাঝি জায়গা। ঠিক আছে। তো সেই রকম এস ডিস্টেন্সে ওরা একটা ইনফাইনাইটেসিমাল একটা ইয়ে এরিয়া নিয়েছে, সেই এরিয়ার মধ্যে দিয়ে যেটা ক্যালকুলেট করেছে গস ল দিয়ে। গস ল এর যে অ্যাপ্লিকেশন গুলো ছিল, মনে আছে? সেই গস ল এর অ্যাপ্লিকেশন গুলোতেই তুমি এইটা পেয়ে যাবে। ঠিক আছে। ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসিলন জিরো ছিল। এবার এখানে কিউটা আর কিছুই না, কিউটা ল্যামডাটা হচ্ছে এখানে চার্জ ডেন্সিটি, লাইন চার্জ ডেন্সিটি। তো কিউ ইজ ইকুয়াল টু ল্যামডা এল। যদি টোটাল লেন্থটা যদি আমার সিলিন্ডারের এল হয়, ক্যাপিটাল এল, তাহলে কিউ ইজ ইকুয়াল টু ল্যামডা এল। তাহলে হয়ে যাচ্ছে ই ডট ডিএস ইকুয়াল টু ল্যামডা এল বাই এপসাইলন জিরো। এবার ই ডট ডিএসটা কি ইন্টিগ্রেশনের ভেতর, এবার ইটা বাইরে চলে যাচ্ছে, টোটাল সারফেসের উপর ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে 2 পাই আর এল। ঠিক আছে। আর যদি এখানে এস দিয়েছে, আমি এস দিয়ে বলছি 2 পাই এস এল। ঠিক আছে। ব্যাস, এল এল কেটে যাচ্ছে। তাহলে ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই এপসিলন জিরো এস। এবং ওটা একটা অবশ্যই, ইটা তো ভেক্টর, তো ওর একটা ডিরেকশন আছে, ই ডিরেকশন এস ডিরেকশন, মানে এক্সিস থেকে আউটওয়ার্ড দিকে যাচ্ছে, বুঝতে পারছো ইলেকট্রিক ফিল্ডটা। ওখানে তোমার ছবিতে ইয়েটাও রয়েছে, তোমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটাও রয়েছে। তো এইটা আর কিছুই, বাদ বাকিটা বুঝেছো? ব্যাস। এইটা তোমার আরেক ভাবে করা যায়, এইটা তোমার একদম যদি আরেকটু লোয়ার লেভেলে ক্লাস টুয়েলভে এই জিনিসটা তোমার একদম ওহমস ল দিয়ে করে দেওয়া যায়। কিছুই না, তোমার ওই একটা এক্স ডিস্টেন্সে, মানে ওই আর কি এস ডিস্টেন্সে একটা ছোট্ট একটা তোমার থিকনেস নিতে হবে। তো তার রেজিস্ট্যান্স বার করতে হবে। তার রেজিস্ট্যান্স যদি বার করো তাহলে হয় তোমার যদি সেটা ডি আর ধরি, তাহলে সেটা হয়ে যাবে ডিএস বাই সিগমা ডিএ। কারণ কি, রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু রো এল বাই এ। রো যেখানে রেজিস্টিভিটি, রো মানেই হচ্ছে 1/সিগমা কন্ডাক্টিভিটি। তাহলে আর ইকুয়াল টু এল বাই সিগমা এ। তো সেটাই দেখো বলছি, এল এর জায়গায় ডিএক্স হচ্ছে বাই সিগমা, আর ডিএ মানে এরিয়াটা, এবার ডিএটা হয়ে যাবে 2 পাই এস এল। ওইভাবে করলে একদম ইন্টিগ্রেশন করলে ওই এল এন দিয়েই চলে আসবে। ঠিক আছে। এল এন বি বাই এ দিয়ে, যাই হোক, ওটা তো ওইভাবে, এটা এইভাবে তোমাকে এখানে তো গস ল দিয়েই করতে হবে। এইটা গেল একটা। আর বাকি বাদ বাকিটা বুঝতে অসুবিধা হয়নি তো? বেশ, এবার নেক্সট যেটা বলছিলে আরেকটা। হ্যাঁ। 7.5 না 3? হ্যাঁ, 7.3 এরটা বলছো, বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, 7.1 এর যে প্রবলেমটা, দাঁড়া এবার দেখে নি। আচ্ছা, একটা হ্যাঁ রেজিস্টার, সিলিন্ড্রিক্যাল রেজিস্টার আছে, যার ক্রস সেকশনাল এরিয়া এ, আর লেন্থ হচ্ছে এল, কন্ডাক্টিভিটি সিগমা। বেশ। ঠিক আছে, খুব ভালো। এরপর কি বলছে? বলছে যে আচ্ছা আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড যেটা সেটা ইউনিফর্ম হবে, সেটা প্রুভ করতে বলেছে, তাই তো? বেশ। সেটা যদি প্রুভ করতে হয় তাহলে তোমাকে দুটো এন্ড একটা কনস্ট্যান্ট পোটেনশিয়ালে আছে, এটাও বলেছে।
তো এখানে বলেছে একটা এন্ড যদি জিরো হয় ওটা একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল, আর একটা এন্ড ধরেছে ভি জিরো, ওটা একটা নন জিরো আর কি ধরেছে, ঠিক আছে। তো ভি জিরো একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল, এবং বলছে অন দ্য সিলিন্ড্রিক্যাল সারফেস জে ডট এন ক্যাপ ইজ ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। সারফেসের যে নর্মাল যেটা যাচ্ছে, মানে যে কোনো না 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 না, হ্যাঁ, তোমার যেটা ক্রস সেকশন সারফেসটা নয়, যেটা তোমার হচ্ছে ইয়ে, তোমার পাশের যে, একদম পাশের যে রাউন্ড যে সারফেসটা, ঠিক আছে, ওইটার ডিরেকশন। স্বাভাবিকভাবে ওটার ডিরেকশন তো মানে জে ডট এন ওটা জিরো হবে, কারণ ওই ডিরেকশনে তো কারেন্ট ফ্লো করছে না, কারেন্ট তো অন্য ডিরেকশনে, মানে ওর পারপেন্ডিকুলার, মানে অ্যালং দ্য অ্যাক্সিস ফ্লো করছে, ঠিক আছে। তো সেটাই বলছে, অর এলস দ্য চার্জ উড বি লিকিং আউট ইনটু দ্য সারাউন্ডিং স্পেস, ওইদিকে কারেন্টটা অবশ্যই ফ্লো করছে না, ওই জন্য জিরো। এবার যে যেহেতু জিরো হচ্ছে, তো এবার স্বাভাবিকভাবে ই ডট এন ইকুয়াল টু ই ডট এনটাও জিরো হবে। এবার ই যেহেতু জিরো হচ্ছে, ইটাকে আমরা কিভাবে লিখতে পারি? ডিভিডিএন ডেল ভি ডেল এন দিয়ে লিখতে পারি। সেইটা জিরো যদি হয় তাহলে ভি ইকুয়াল টু, যদি এন এর রেসপেক্টে ধরি, তাহলে ভি ইজ ইকুয়াল টু, ওটা তো কনস্ট্যান্ট হচ্ছে একটা। বেশ, এইবার দেখো, ইউনিকনেস থিওরেমটা তোমার মনে আছে? আচ্ছা, ইউনিকনেস থিওরেম যেটা হচ্ছে, পড়লে মনে পড়ে যাবে। তোমার বলছে ল্যাপ্লাসেস ইকুয়েশনটা মনে আছে তো, ওটা কি ছিল বলো তো? হুম 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 হুম, একদম। তো বলছে ওইটার যে সলিউশনটা সেটা ইউনিকলি ডিটারমাইন, যদি আমরা একটা বাউন্ডারি ভ্যালু কন্ডিশন কিছু একটা দিয়ে দিই, তাহলে ওই ভি এর একটা ইউনিক ভ্যালু হবে, ঠিক আছে। তো সেইটাই এখানে মানে ওটা দিয়েও আর কি বলা যায়। তো এখানে ধরো বলেছে ভি জেড, মানে জেড বলতে তোমার অ্যালং দ্য এক্সিস, ঠিক আছে। ওই ভি জিরো যে সারফেসটা আছে সেই সারফেসটা ছাড়িয়েও যদি বেরিয়ে যায় সেই এক্সিসটা আর কি, ঠিক আছে। তাহলে ভি জেড ইকুয়াল টু ভি জিরো ইন্টু জেড বাই এল। এখানে বাউন্ডারি কন্ডিশনটা কিরকম হবে দেখো, বাউন্ডারি ধরো জেড ইকুয়ালস টু জিরো, জেড ইকুয়ালস টু জিরো মানে যেখানে ভি ইজ ইকুয়াল টু জিরো যে সারফেসটা, ঠিক আছে, সেই জায়গাটা থেকে জেডটা জিরো, মানে ওই ছবিটা দেখলেই বুঝতে পারবে। নিচের ছবিটা নিচের ছবিটা যদিও আলাদা, কিন্তু তুমি ওইটাকে একটা সিলিন্ডার ধরে নাও। লেফট হ্যান্ডের সাইডের যে সারফেসটা সেটা ভি ইজ ইকুয়াল টু জিরো পোটেনশিয়ালে আছে, রাইট হ্যান্ড সাইডের যে সারফেসটা ভি ভি জিরো পোটেনশিয়ালে আছে, দুটোই কিন্তু কনস্ট্যান্ট পোটেনশিয়াল। এইবার ওই ভি ইজ ইকুয়াল টু জিরো যে সারফেসটা, ওই সারফেসটার জেড এর ভ্যালুটা আমরা ধরছি জিরো, এবং আমার মানে ডান দিকে জেডটা বাড়ছে, ঠিক আছে, মানে জেড অ্যাক্সিসটা ওইটা ধরছি, আমরা সিলিন্ডারের অ্যাক্সিসটা ধরছি। তো যখন জেডটা এল, মানে যখন সিলিন্ডারটা শেষ হয়ে যাচ্ছে এল ডিস্টেন্সে গিয়ে, সিলিন্ডারটা লেন্থ তো এল, তো এল ডিস্টেন্সে গিয়ে রাইট হ্যান্ড সাইডে সারফেসটা পড়ছে, যেখানে পোটেনশিয়াল ভি ভি জিরো, বুঝতে পারছো? তাহলে দেখো ওই কন্ডিশনটা বসাও, জেড এর ভ্যালু এল বসাও, এল এল কেটে গিয়ে দেখো ভি, মানে ভি জিরো। আর জেড এর ভ্যালু, মানে ওটা বাউন্ডারি কন্ডিশন একটা, ঠিক আছে, স্যাটিসফাই করছে। হ্যাঁ, একদম ঠিক। এইবার হ্যাঁ, এইবার বলেছে যে এবার ইউনিকনেস থিওরেম গ্যারান্টি করছে, মানে ওটা একটা, এইটা হচ্ছে একটা সলিউশন, ইউনিক সলিউশন, মানে এই বাউন্ডারি কন্ডিশনটা যেটা হচ্ছে, এবং তার এই যে ভি যে পোটেনশিয়ালটা আছে এর করেসপন্ডিং যে ফিল্ডটা ই ইজ ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ভি, এবং যদি গ্র্যাড করি মানে অবশ্যই ডেল ডেল জেড হচ্ছে, বাকি এক্স ওয়াই তো এখানে আর কিছু নেই, তাহলে জেডটা চলে যাচ্ছে, একটা ডিরেকশন জাস্ট থাকছে জেড ডিরেকশন, ঠিক আছে। এবং দেখো জেড ডিরেকশন মানে কি, অ্যালং দ্য এক্সিস, ইলেকট্রিক ফিল্ডটা অ্যালং দ্য এক্সিস ফ্লো করছে, স্বাভাবিকভাবে কারেন্টটাও অ্যালং দ্য এক্সিস ফ্লো করছে, ব্যাপারটা মিলছে, ঠিক আছে, অ্যালং দ্য এক্সিসই কারেন্টটা ফ্লো করছে। এই হচ্ছে ব্যাপার, বোঝা গেল দুটো মোটামুটি। বেশ, দাঁড়াও, পেজ নাম্বার 3।
হুম, বলো। হুম, 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 হ্যাঁ, ওয়েট দাঁড়াও। না, ডাব্লিউ এর এক্সপ্রেশনের মধ্যেই তো ইন্টিগ্রেশনটা রয়েছে। দাঁড়াও, দাঁড়াও। আমি একবার জাস্ট একবার আমি ১ম থেকে দেখছি। দাঁড়াও। আচ্ছা, ফার্স্ট এর পাঠাও আমি দেখছি। WC সেটা হচ্ছে ডি টাও একই এমএফ এর জন্য ওটা। দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ। হুম, DW হচ্ছে F ডট DL, ঠিক আছে, খুব ভালো। যেটা ভ্যালু বসালাম, DL এর ভ্যালু VDD বসালাম, তাহলে হ্যাঁ QE VDD হলো, খুব ভালো। তারপরে হচ্ছে রো ডিটাও ডট রো ডিটাও। হ্যাঁ, তুমি বলছো ইন্টিগ্রেশনটা কেন আসছে। দেখো, ইন্টিগ্রেশনটা হচ্ছে ভলিউমের উপর, ঠিক আছে, মানে যেটা টাও টাও যেটা আছে সেইটার উপর হচ্ছে ডি টাও, ঠিক আছে। তাহলে ওইখানে তুমি কিউ কিউ যে ধরেছো, কিউ ইকুয়ালস টু রো ডি টাও ধরেছো, মানে একটা স্মল ভলিউম ডি টাও এর জন্য যে চার্জটা কিউ সেইটা ধরেছো, ঠিক আছে। মানে এখানে কিউটা যদি অ্যাকচুয়ালি ডি কিউ বলতো তাহলে তোমার হয়তো বুঝতে সুবিধা হতো। মানে কিউটা কিন্তু টোটালটার ওপর নয় এখন, ডি টাও এর যে ডি টাও ছোট যে ভলিউমটা সেইটার চার্জ হচ্ছে কিউ, কারণ কিউ ইকুয়াল টু রো ডি টাও, ঠিক আছে। হ্যাঁ, ডি কিউটা যখন কিউ কিউ হচ্ছে, হ্যাঁ, মানে কিউটা কিন্তু জাস্ট ডি টাও এর জন্য কিউ, মানে ডি টাও এর যে চার্জটা সেইটা হচ্ছে কিউ। হুম, হুম, একদম। হ্যাঁ, যদি পুরো ভলিউমের কিউটা ধরো, তুমি ধরছো, তুমি ধরছো পুরো ভলিউমের কিউটা হচ্ছে স্মল কিউ। আমি আমি বলছি যে ছোট্ট যে ডিটাও ভলিউমটার চার্জ সেইটা হচ্ছে কিউ, এবং তুমি বড়টাকে ক্যাপিটাল কিউ ধরতে পারো, মানে টোটালটা, মানে মোট কথা ওই ভলিউমটার ওপর ইন্টিগ্রেশনটা হচ্ছে, তাহলে টোটাল চার্জটা আসছে। মানে এখানে যে ডাব্লিউ বা ওই টাইমের ওপর যে ইন্টিগ্রেশনটা ওইটা নয়। তুমি বলছো বাদিকে কেন ইন্টিগ্রেশনটা হচ্ছে না, ঠিক আছে, সেইটা নয়। টাইম, বাদিকে হচ্ছে টাইমের সাথে ডেরিভেটিভ যেটা, ঠিক আছে, সেটা আলাদা জিনিস। আর ডান দিকে হচ্ছে টোটাল ভলিউমের ওপর আমার চার্জটা যখন নিচ্ছি তখন সেইটা হচ্ছে। মানে তুমি ওটা আলাদা করে তুমি বলতেই পারো ডি কিউ ইজ ইকুয়াল টু রো ডিটাও, তাহলে কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি কিউ, তাহলে ইন্টিগ্রেশন রো ডিটাও। বুঝতে পেরেছো? হুম।
হুম, 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 হুম। না, বলছে যদি আমরা এমন একটা জায়গায় জিনিসটাকে আ মানে কনসিডার করি যে পুরো স্পেসটা এম্পটি স্পেস। যেখানে কোনো চার্জই নেই। কোনো চার্জ যদি নেই হয় তাহলে সেই চার্জের ওপর যে ওয়ার্ক ডান টা সেটাও থাকবে না। একদম, একদম, একদম। হুম, হুম, হুম। ডিটি ইনস্ট্যান্ট এর মধ্যে, হ্যাঁ। হুম। দেখো এখানে বলছে suppose we have some charge and current configuration which at time t produces electric field B। ঠিক আছে? খুব ভালো কথা। চার্জরা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করছে, কারেন্ট কনফিগারেশনটা বি প্রডিউস করছে। এবার ডিটি টাইম বাদে সেই চার্জটা কিছুটা মুভ করে গেল। ঠিক আছে? উম দ্যা চার্জ না, এখানে ওই চার্জটাকেই ধরা। মানে যা এখানে মানে একটু লাইনটা আরকি কনফিউজিং রয়েছে। বলছে সাপোজ উই হ্যাভ সাম চার্জ অ্যান্ড কারেন্ট কনফিগারেশন যেটা টাইম টি তে ই প্রডিউস করছে একটা, আর একটা বি প্রডিউস করছে। এইটা একটা বলেছে। এবার নেক্সট বলছে নেক্সট ইনস্ট্যান্ট ডিটি তে দ্য চার্জ মুভ আ বিট। ঠিক আছে? চার্জ কিছুটা মুভ করলো তখন কোয়েশ্চেন বলছে হাউ মাচ ওয়ার্ক ডিডব্লিউ ইজ ডান বাই দ্য ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্সেস অ্যাক্টিং অন দিস চার্জেস ইন দ্য ইন্টারভাল ডিটি। আচ্ছা। হুম, কনফিগারেশনটা আছে। এখানে যদি মানে এখানে লাইনটা এখনো আরকি পরিষ্কার ঠিক নয়। এখানে কি ওই চার্জটাই মুভ করছে সেইটার জন্য কারেন্টের কিছু হচ্ছে? না এখানে আমার আমার যদ্দূর মনে হচ্ছে যে একটা আলাদা চার্জ কনফিগারেশন, কারেন্ট কনফিগারেশন রয়েছে। ঠিক আছে? এবার ওই চার্জটা টি টাইমে কিছুটা মুভ করলো। এবার ওই যে ই আর বি প্রডিউস হয়েছিল, সেই ই আর বি ওই চার্জটার উপর কতটা ওয়ার্ক ডান করলো। ঠিক আছে? এইবার তোমার ওই জায়গাটার যে কোয়েশ্চেনটা যদি এম্পটি স্পেসে চার্জটাই না থাকে, কিন্তু ওই কনফিগারেশন এর জন্য ই আর বি টা আছে। কিন্তু ই আর বি টা তো কোনো ওয়ার্ক ডান করছে না। যেহেতু চার্জটা নেই, কার উপর ওয়ার্ক ডান? এটাই বলছিলে তো? হুম, 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 হুম। তাহলে ই আর বি টা প্রডিউস করলো কে? হ্যাঁ, এটাও তুমি ঠিকই বলেছো। এটাও ঠিকই বলেছো। দাঁড়াও। Where there is no charge in that case, so হুম, হুম। মানে বলছো পুরো কনফিগারেশনটা ডিসপ্লেসমেন্ট ঘটছে, তাই তো? হুম, বেশ। দাঁড়াও।
আমার যতদূর মনে হচ্ছে যে একটা চার্জ আছে, সেই চার্জটা মুভ করছে এবং সেই চার্জটা মুভ করার জন্য একটা কারেন্ট কনফিগারেশন থাকছে। তার জন্য একটা চার্জ থাকার জন্য একটা ই তৈরি হচ্ছে এবং যখন মুভ করছে সেটা, তার জন্য একটা বি তৈরি হচ্ছে। ঠিক আছে? মানে এক টাইম টি ইজ ইকুয়াল টু 0 তে চার্জটা যখন যেখানে আছে, সেই জায়গাটাতে একটা তার পজিশনের জন্য ই ফিল্ড তৈরি হচ্ছে এবং ডিটি টাইম পরে যখন সে মুভ করছে, সে মুভ করার জন্য একটা বি ফিল্ড তৈরি হচ্ছে। যেহেতু চার্জটা মুভ করছে। মানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। ওই যে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, সেইটা ওই চার্জটার উপর যে ওয়ার্ক ডানটা করছে। তারা হাউ মাচ ওয়ার্ক ডান বিডব্লিউ ইজ ডান বাই দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেস। আচ্ছা আচ্ছা আচ্ছা। জাস্ট জাস্ট তুমি উল্টোটা জাস্ট তুমি উল্টোটা ভাবো। মানে একটা চার্জ কারেন্ট কনফিগারেশন একটা অলরেডি রয়েছে, ওটার কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? আমাদের একটা অন্য চার্জ, যেটাকে বলছে দ্য চার্জ মুভ অ্যারাউন্ড আ বিট, ওই চার্জটা মুভ করছে, মানে একটা কনফিগার, একটা ধরো সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের ভেতরে চার্জ রয়েছে, কারেন্ট রয়েছে। তো স্বাভাবিকভাবে সেই সিস্টেমটার জন্য একটা স্পেসে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এবং সেই সিস্টেমটার জন্য স্পেসে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এবার ওই স্পেসটার মধ্যে দিয়ে আমি একটা পয়েন্ট চার্জ, ধরি কিউ সেটা, সেইটাকে মুভ করাচ্ছি। ঠিক আছে? একটা জায়গায় ছিল সে, ডিটি ইনস্ট্যান্ট পরে সে কিছুটা মুভ করলো। সেই মুভ করার জন্য ওই চার্জটার ওপর যে তোমার ওয়ার্ক ডানটা হলো, ঠিক আছে? সেইটার কথা এখানে বলছি। তো তুমি বলছো যদি এমটি স্পেস হয়, তাহলে ওই মানে সিস্টেমটাই থাকার কথা নয়, তাই তো? হ্যাঁ, না, না, এমটি স্পেস হলো না, কিন্তু মানে কথাটা এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে মানে যখন চার্জটা থাকবে না আর, ঠিক আছে? যেখানে কোনো চার্জ হবে না, সেইখানে ওই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের জন্য কোনো ওয়ার্ক ডান হবে না। যেহেতু চার্জটা নেই, কারণ কার উপর ওয়ার্ক ডান করবে সেইটা বলতে চাইছি। কনফিগারেশনটা থাকবে, মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডটা ধরো আছে, ঠিক আছে? এমটি স্পেসে তো সেটা থাকতেই পারে এবং সেইটার জন্য মানে চার্জটা যেহেতু নেই, তো ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের যে চার্জের উপর যে ওয়ার্ক ডানটা করবে সেইটা হচ্ছে না। মানে কনফিগারেশন ধরো আমি যতটুকু স্পেস এমটি স্পেস ধরছি, কনফিগারেশনটা আমার তার বাইরে আছে। আমি একটা সার্টেন রিজিয়ন, সেই জায়গাটাকে ধরছি যে এমটি স্পেস এবং সেই জায়গাটায় কোনো চার্জ নেই। বুঝতে পেরেছো? তো এইরকম একটা জায়গা ধরছি। যেমন ধরো, মানে জাস্ট এটা কথার কথা, মানে তোমার যখন আগের যে ইয়েটা যখন চার্জটা ছিল, চার্জটা যেখানে ছিল, যেখানে মুভ করলো, ওই রিজিয়ন টুকু বাদ দিয়েই যদি আমি অন্য একটা রিজিয়ন ধরি সাইমালটেনিয়াসলি, তাহলেই তো ওই যে ওই রিজিয়নটায় তো আর কোনো চার্জ নেই। মানে চার্জটা একটা পার্টিকুলার কোঅর্ডিনেটে রয়েছে, এক্স ওয়াই জেড সামথিং, ধরো x1 y1 z1 এ রয়েছে। আমি যদি একটু দূরে x2 y2 z2 ওই পয়েন্টে একটা চারিপাশে একটা ছোট্ট রিজিয়ন ধরি, ওটাই তো ফ্রি স্পেস হয়ে গেল, মানে এমটি স্পেস হয়ে গেল। বুঝতে পেরেছো কথাটা আমি কি বলছি? ওই রিজিয়নে কোনো চার্জ নেই, তো আমি ওইটুকু রিজিয়নটা ধরছি, ওই রিজিয়নে মানে যেখানে চার্জ নেই সেই জায়গাটা কি হচ্ছে সেইটা বোঝানোর জন্য কথাটা বলেছে যে এমটি স্পেস, যেখানে চার্জটা নেই। যেখানে চার্জটা আছে সেখানে কি হচ্ছে আমরা জানি, এবং যেখানে চার্জটা নেই সেখানে তো ডিডব্লিউ ডিটিটা জিরো হয়ে যাবে। এবং তার জন্য কি কি হচ্ছে, ডেল ইউ ডেল টিটা মাইনাস গ্র্যাড অফ এক্স ওয়াই। ঠিক আছে? এটা তুমি দেখো আরেকবার পড়ো, যদি না বুঝতে পারো আমি বলে দেবো। আবার আমি দরকার হলে পুরো পয়েন্টিং থিওরেমটাই প্রথম থেকে ভালো করে আমি বলবো।
হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। যখনই কোনো প্রবলেম হবে আমাকে বলবে, কোনো অসুবিধা নেই। বেশ, তাহলে এবার আমরা গ্রিফিথের 436 পেজে যাই। চ্যাপ্টার 10। বুঝেছ? আচ্ছা, তাহলে স্কেলার এন্ড ভেক্টর পোটেনশিয়ালের জায়গাটা আমরা এবার পড়ব। ঠিক আছে? বেশ। দেখো, ম্যাক্সওয়েলের যে ইকুয়েশন ছিল, যেটা একদম প্রাইমারি ইকুয়েশন, যেটা এখানে দিয়েছে স্ট্যাটিক কেসের জন্য, সেই ইকুয়েশন গুলো সলভ করলে কি পাওয়া যাবে বলতে পারবে? কি কি পাওয়া যাবে? এই চারটে ইকুয়েশন সলভ করলে কি কি পাওয়া যাবে? এই চারটে ইকুয়েশনের ভেরিয়েবল গুলো কি কি? আমরা কি সব, মানে কি বের করতে চাই? চারটে ইকুয়েশন সলভ করলে আমরা পাবো, একটা ই পাবো, একটা বি পাবো, আর কিছুই না। যে একটা, হ্যাঁ ওটা তো আছে, হ্যাঁ একটা যে, যে এর একটা ইয়ে পাবো। এবং যেটা অ্যাকচুয়ালি পাওয়ার কিছু নেই, যেটা তোমার ওটা কারেন্ট ডেনসিটি, ওটা আমার অলরেডি সিস্টেমে রয়েছে। ওটা আমার পাওয়ার কিছু নেই, ওটা তো আমিই দিয়েছি। একটা সিস্টেমে কতটা কারেন্ট থাকবে সেটা তো আমি, আমার হাতে, তাই না? এবং সেই কারেন্টটার জন্য ম্যাগনেটিক ফিল্ডটা কত হচ্ছে সেটা আমি বের করছি সলভ করে, তাই তো? এখানে যে কারেন্ট ডেনসিটি আর রো চার্জ ডেনসিটি, এই দুটো আমার হাতে। আমি একটা সিস্টেমে কত চার্জ ডেনসিটি রাখবো সেটা আমি ঠিক করব। একটা সিস্টেমে কত কারেন্ট পাঠাবো, কত কারেন্ট ডেনসিটি রাখবো আমি ঠিক করব। এবং এই দুটো আমি দিলাম, এর ফলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ই তৈরি হচ্ছে একটা, একটা বি তৈরি। এই দুটো আমি বের করব, সেই দুটো আমার হাতে নেই। আমার হাতে রো আর জে। বেশ, তাহলে আমরা এই ম্যাক্সওয়েলের ইকুয়েশন সলভ করে আমরা আর কিছুই না, ই পাবো আর বি পাবো। এটা তো হলো স্ট্যাটিক কেস। কিন্তু যখন টাইম ডিপেন্ডেন্ট কেস, মানে ইলেকট্রোডিনামিক যখন চলে আসছে, টাইম ডিপেন্ডেন্ট যখন কেস হবে, তখন এই ফিল্ড গুলোকে কিন্তু আমরা পোটেনশিয়ালের টার্মে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। এগুলো কিন্তু সব ফিল্ড আছে এখন, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এগুলোকে আমরা পোটেনশিয়ালের টার্মে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। এইবার পোটেনশিয়ালের টার্মে যখনই রিপ্রেজেন্ট করতে যাব, তখন একটা জিনিস করা যাক। ধরো ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে যেখানে আমার ম্যাগনেটিক ফিল্ড থাকবে না, তখন সেকেন্ড যে, এই থার্ড যে ইকুয়েশনটা, কার্ল অফ ই ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাবে। কারণ ইলেকট্রোস্ট্যাটিক এর ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড নেই, কার্ল অফ ই জিরো। কার্ল অফ ই যখনই জিরো হবে, যখন কার্ল অফ সামথিং জিরো হয়, সেই সামথিংটাকে একটা গ্র্যাড অফ সামথিং দিয়ে লেখা যায়। ঠিক আছে? এটা কিন্তু হেলমোচ থিওরেম, আগে পড়েছো কিনা আমি জানি না। কারণ কার্ল অফ গ্র্যাড জিরো হয়, এটা তো ভেক্টর রুলে তুমি পড়েছো। তো যখনই, এটা সব সময় মনে রাখবে, এটা খালি ইলেকট্রোডিনামিক্স না, যে কোনো ক্ষেত্রে কার্ল অফ সামথিং, ধরো কার্ল অফ এ, সেটা জিরো, তো এটাকে আমি একটা গ্র্যাড অফ সাম স্কেলার টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে? এখানে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করছি গ্র্যাড অফ ভি। ঠিক আছে? তাহলে ইজ ইকুয়াল টু, আমরা একটা মাইনাস নিয়ে নিয়েছি, আমরা ইজ ইকুয়াল টু মাইনাস গ্র্যাড অফ ভি দিয়ে সেটাকে তাহলে লিখতে পারছি। এটা ইলেকট্রোস্ট্যাটিক এর জন্য, ভিটা যেখানে
নরমাল পোটেনশিয়াল অথবা আরেকটু ভালোভাবে বলতে গেলে স্কেলার পোটেনশিয়াল। ঠিক আছে? ভি এর সাথে আমরা ভালোভাবে পরিচিত রয়েছি। যখন ইলেকট্রোডিনামিক্স আসছে, আমরা এখন ইলেকট্রোডিনামিক্স পড়ছি। ইলেকট্রোডিনামিক্স এর ক্ষেত্রে স্বাভাবিকভাবে বি টা 0 নয়। তার মানে ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশনটা কার্ল অফ E ইকুয়াল টু 0 হচ্ছে না। ওটা মাইনাস ডেল বি ডেল টি থাকছে। কিন্তু সেকেন্ড ইকুয়েশনটায় যদি দেখি ডাইভারজেন্স অফ বি ইকুয়াল টু 0, এইখান থেকে আবার আরেকটা জিনিস আসছে। আরেকটা হেলমস থিওরেমের আরেকটা জিনিস, যেটা হচ্ছে যখনই দেখবে ডাইভারজেন্স অফ কোনো একটা ভেক্টর 0, সবসময় জানবে সেই ভেক্টরটা অন্য কোনো একটা ভেক্টরের কার্ল। ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছো? ধরো ডাইভারজেন্স অফ এ, দুটো আমার কাছে ভেক্টর এ বি আছে। এই এই এখানের এ বির সাথে মিলিয়ে, ঠিক আছে? অথবা এক্স ওয়াই ধরে নাও। ডাইভারজেন্স অফ এক্স ইজ ইকুয়াল টু 0, তখনই তুমি জানবে ওই এক্স ওর ডাইভারজেন্স 0 হয়েছে, তো অবশ্যই ওই এক্সটা কারোর একটা কার্ল হবেই। ঠিক আছে? ধরো কার্ল অফ ওয়াই। কারণ আমরা ভেক্টর রুলেই পড়েছি ডাইভারজেন্স অফ কার্ল ইকুয়াল টু, এই দুটো সবসময় মনে রাখবে। ডাইভারজেন্স অফ কার্ল ইজ ইকুয়াল টু 0 হয়, কার্ল অফ গ্র্যাড ইকুয়ালস টু 0 হয়। ঠিক আছে? বেশ। তাহলে ডাইভারজেন্স অফ বি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে বি তার মানে কি ডাইভারজেন্স লেস। তো বিটাকে আমরা একটা অন্য ভেক্টরের কার্ল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সেই ভেক্টরটা হচ্ছে এ। এই ভেক্টরটার নামই হচ্ছে ভেক্টর পোটেনশিয়াল। ঠিক আছে? তাহলে বি ইজ ইকুয়াল টু কার্ল অফ এ। তাহলে ওই যেমন আমরা ইলেকট্রিক ফিল্ডকে গ্র্যাড অফ মাইনাস গ্র্যাড অফ বি লিখছি, মানে ইলেকট্রিক ফিল্ডকে একটা পোটেনশিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। সিমিলারলি আমরা ম্যাগনেটিক ফিল্ডকেও একটা পোটেনশিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করলাম। মানে দ্যাটস ওয়াই ওটাকে পোটেনশিয়াল বলা হচ্ছে। মানে একটা ফিল্ডকে একটা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করছি পোটেনশিয়াল দিয়ে। যেহেতু আগে আমরা ইলেকট্রিক ফিল্ডকে স্কেলার পোটেনশিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তো আমরা এখন ম্যাগনেটিক ফিল্ডকে আরেকটা পোটেনশিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করছি। কিন্তু এই ক্ষেত্রে এটা হচ্ছে ভেক্টর, কারণ কার্ল অফ, তো কার্ল অফ সামথিং ভেক্টর হতেই হবে সেটা। তো এটা হচ্ছে ভেক্টর পোটেনশিয়াল। হলো? তো এইটা হলো ভেক্টর পোটেনশিয়ালের কনসেপ্ট। এইবার এবার এখানে একটা ব্যাপার হচ্ছে, বলছে ইন ম্যাগনেটোস্ট্যাটিক্স, যে এই ফ্যারাডে ল যেটা 3 নম্বর রয়েছে, সেইটা যদি আমরা মানে এই বসাই, মানে কার্ল অফ ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি ডেল টি, সেই বি এর জায়গায় আমরা কার্ল অফ এ বসাচ্ছি। ঠিক আছে? তো সেইটা করলে দেখো এটা হচ্ছে কার্ল অফ ই প্লাস ডেল এ ডেল টি ইজ ইকুয়ালস টু 0 হচ্ছে। রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে এলাম। তো কার্লটা হয়ে গেল কার্ল। বুঝতে পারছো তো এই লাইনটা? বেশ। আবার সেই একই জিনিস, কার্ল অফ একটা ব্র্যাকেটের মধ্যে সামথিং, সেটা ইজ ইকুয়াল টু 0। তার মানে ব্র্যাকেটের মধ্যে সামথিংটাকে আমরা গ্র্যাড দিয়ে লিখতে পারি। ঠিক আছে? তাহলে দেখো এই ই প্লাস ডেল এ ডেল টি ইজ ইকুয়ালস টু মাইনাস গ্র্যাড ভি। ঠিক আছে? তাহলে ই ইজ ইকুয়ালস টু কি হলো? মাইনাস গ্র্যাড ভি মাইনাস ডেল এ ডেল টি। তাহলে ইলেকট্রোডিনামিক্স এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটাকে দেখো আমরা সম্পূর্ণরূপে পোটেনশিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করে ফেললাম। ভি আমার স্কেলার পোটেনশিয়াল, এ হচ্ছে আমার ভেক্টর পোটেনশিয়াল। মাথায় ঢুকেছে? একটা কাজ আমাদের কমপ্লিট। ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা পোটেনশিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করে ফেললাম। আরেকটা কাজ বাকি, বিটাকে করা বাকি, তাই তো? বেশ। বিটাকে করা কি সত্যিই বাকি? কারণ বিটাকেই তো আমরা সবার আগে করলাম, বি ইজ ইকুয়ালস টু কার্ল অফ এ। বেশ। আচ্ছা, হলো। এই জিনিসটাই, এটা একটা খুব মানে মোর জেনারেলাইজড ফর্ম, ই ইজ ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ভি মাইনাস গ্র্যাড ডেল এ ডেল।
কারণ এটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স এর ক্ষেত্রে। ইলেকট্রোস্ট্যাটিক্স এ যখনই যাব, ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে কি বি থাকবে না। বি থাকবে না মানে এ থাকবে না। মাইনাস ভি। ঠিক আছে? হয়ে গেল। রিডিউস হয়ে গেল। তো এইটা হচ্ছে মোর জেনারেলাইজড একটা ফর্ম। আচ্ছা। নেক্সট প্যারাতে দ্য পোটেনশিয়াল ফুলফিলস টু হোমোজিনিয়াস ম্যাক্সওয়েল ইকুয়েশন। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। এবার যে ম্যাক্সওয়েলের 4th ইকুয়েশনটা ওইটাতে বসানো এখনো বাকি। না, 4th ইকুয়েশনটা ম্যাক্সওয়েলের 1st ইকুয়েশনটা বসানো বাকি এখন। ম্যাক্সওয়েলের দুটো ইকুয়েশন তো ফুলফিল করে গেছে। কারণ ম্যাক্সওয়েলের 2nd ইকুয়েশন হচ্ছে ডাইভারজেন্স অফ বি, সেখান থেকে আমরা অটোমেটিক্যালি পেলাম বি ইজ ইকুয়াল টু কার্ল অফ এ। 3rd ইকুয়েশন থেকে এইমাত্র পেলাম ই এর ভ্যালুটা। 1st ইকুয়েশন আর 4th ইকুয়েশনটা বাকি আছে। 3rd ইকুয়েশন থেকে ইজ ইকুয়াল টু মাইনাস গ্র্যাড বি মাইনাস ডেল এ ডেল টি পেলাম। এখনো অবধি 1st ইকুয়েশনে বসাবো, ই এর ভ্যালুটা 1st ইকুয়েশনে বসাবো, আর বি এর ভ্যালু আর ই এর ভ্যালুটা 4th ইকুয়েশনে বসাবো। তো সবার ফার্স্টে আমরা 1st ইকুয়েশনটায় বসাই। তো ডাইভারজেন্স অফ ই ইজ ইকুয়াল টু রো বাই এপসিলন জিরো, এটা ছিল ইকুয়েশনটা। তো তুমি মনে মনে ভ্যালু পুট করো, বা খাতা পেন থাকলে ভ্যালু পুট করো, ই এর ভ্যালুটা পুট করো। দেখো ইকুয়েশন 10.4 আসবে। জাস্ট ই এর ভ্যালুটা পুট করে দাও। ডাই প্রথমে টার্মটা হচ্ছে ডাইভারজেন্স অফ গ্র্যাড ভি, ওটা ডেল স্কোয়ার হয়ে গেল। আর তারপরে ওইটা, ঠিক আছে। এইটা কিন্তু দেখো স্ট্যাটিক কেসের ক্ষেত্রে এই ইকুয়েশনটা এটা জিরো হয়ে যাচ্ছে। দ্যাট মিনস ডেল স্কোয়ার ভি ইজ ইকুয়াল টু মাইনাস রো বাই এপসাইলন জিরো। এটা কিন্তু পয়জন ইকুয়েশন, ঠিক আছে, বা আরো ভালো করে ওদের ল্যাঙ্গুয়েজে বলতে হলে পোয়াজো ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা 4th ইকুয়েশনটা ম্যাক্সওয়েলের 4th ইকুয়েশনে তুমি বি এর ভ্যালুও পুট করো কার্ল অফ এ, আর ই এর ভ্যালুটাও পুট করো। পুট করে দেখো কি আসছে। এই একটা ভেক্টর আইডেন্টিটিও কাজে লাগাতে হবে তোমাকে। আসছে, এলে বলবে। হুম, করো। বেশ, তাহলে আমরা কিন্তু ম্যাক্সওয়েলের 4টে ইকুয়েশনকেই পোটেনশিয়ালের ফর্মে রিপ্রেজেন্ট করে ফেললাম। এতক্ষণ আমরা এতদিন ফিল্ড আকারে আমরা দেখে এসেছি ই আর বি দিয়ে। এখন কিন্তু টোটাল আমাদের 4খানা ইকুয়েশন এ আর ভি দিয়ে হয়ে গেল, ঠিক আছে। বেশ। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে গেজ ট্রান্সফরমেশন, বা গজ অনেকে বলে, গজ ট্রান্সফরমেশন। পেজ 439। এই জিনিসটা মোটামুটি আগে কি শুনেছো বা পড়েছো? হুম, বেশ, ঠিক আছে। দেখি তাহলে গেজ ট্রান্সফরমেশনটা। গেজ কি সেইটা আগে দেখি। ধরো ফার্স্টে একদম ফিজিক্স থেকে আলাদা একটা ম্যাথামেটিক্সে যাই, একদম যেটা আমরা চিনি। ডেরিভেটিভ অফ সাম কনস্ট্যান্ট কি হয়? জিরো হলো। তো আমি যদি বলি ডেরিভেটিভ, বলো ডিডিএক্স অফ এ ইজ ইকুয়ালস টু জিরো যদি হয়, আমি যদি বলি এর ভ্যালু বলো, তুমি তুমি কি বলবে? যে কোনো একটা ভ্যালু, এই কথাটা ঠিক বলেছো।
আরবিটারি যে কোনো একটা কনস্ট্যান্ট। তুমি যদি বলো 4, আমি যদি বলি না ওটা 10, তুমিও কিন্তু ভুল নও, কারণ তুমিও 4 বলেছো, ওটাও তো একটা কনস্ট্যান্ট। আমিও ভুল নই, আমি 10 বলেছি, ওটা একটা কনস্ট্যান্ট, তাই তো? তাহলে আসল ভ্যালুটা কি কনস্ট্যান্টের? আমি বলছি না দুটো তো ভ্যালু একটা জিনিসের কি করে হবে? বুঝতে পারছো কথাটা আমি কি বলছি? মানে ওই যে তোমার যে ভেরিয়েবল যে বা কনস্ট্যান্ট যাই বলো এর ভ্যালু, তুমি একরকম বলছো সেটাও ঠিক, আমি একরকম বলছি সেটা ঠিক, সেই জিনিসটা তো অ্যাকচুয়ালি বাস্তবে হতে পারে না। তো এর সাথে একটা জিনিস রয়েছে। আচ্ছা, প্রথমত এই জিনিসটাকে গেজ বলে, এই যে ভ্যালুটা আর কি বলছি বা এই কনস্ট্যান্ট, এই জিনিসটা গেজ। তাহলে নিশ্চয়ই তোমার 4 আর আমার 10 এর মধ্যে একটা কিছু রিলেশন তো রয়েছেই। মানে তোমার 4, তুমি যে বলছো 4, তোমাকে তার রিজন দেখাতে হবে যে হ্যাঁ এটা এই কারণে 4 হচ্ছে, এই কন্ডিশনে 4 হচ্ছে, ঠিক আছে? তবে তোমার ওইটা 4টা মানবো আমি, যে হ্যাঁ তুমি বলছো ঠিকই, এই কন্ডিশনে এইটা হচ্ছে, এই ফুলফিল করলে এইটা 4 হচ্ছে। আমিও যখন বলছি 10, আমি বলছি অন্য আরেকটা কন্ডিশন দিচ্ছি, অমুক কন্ডিশনে এইটা কিন্তু 10 হচ্ছে, তুমিও তখন ভেবে দেখছো হ্যাঁ অন্য একটা কন্ডিশনে যখন যাচ্ছি তখন তো 10ই হচ্ছে এটা। তার মানে যখন ভ্যালুটা আমরা, মানে ভ্যালু একটা যখন থাকছে তার আরবিটারির মধ্যে, যখন একটা পার্টিকুলার ভ্যালু হচ্ছে, তার সাথে একটা পার্টিকুলার কন্ডিশন থাকে, ঠিক আছে? বুঝতে পেরেছো? বেশ। এইবার কিন্তু জিনিসটা তো একই, মানে ওইটা ভেরিয়েবলটা তো একই জিনিস তো। তোমার ওই তোমার ভ্যালুর সাথে আমার ভ্যালুর কিছু একটা রিলেশন রয়েছে। মানে তোমার ওই 4টাকে কোনো একটা ভাবে ট্রান্সফর্ম করে 10 আনা যাবে আর কি, মোট কথা। তবেই পুরো রিয়ালিটিটা দাঁড়াচ্ছে ম্যাথামেটিক্সে। তো সেই ট্রান্সফরমেশনটাই অ্যাকচুয়ালি মানে গেজ ট্রান্সফরমেশন, একটা সহজ ভাবে বলতে গেলে। ঠিক আছে, মানে গেজটাকে ট্রান্সফর্ম করে দিচ্ছি কোনো একটা কন্ডিশন দিয়ে, সেটা একটা পার্টিকুলার আর কি। সেই ট্রান্সফরমেশনটা, সেই কন্ডিশনটা অবশ্যই একটা পার্টিকুলার কন্ডিশন, ঠিক আছে? বেশ। এবার আমরা আসল এইখানকার যে গেজ ট্রান্সফরমেশন সেইখানে আসি। এখানে এখানে বলেছে কিছু কথাবার্তা বলেছে, ওইগুলো পড়বে। আমি একটা জিনিস দেখছিলাম তোমার তোমাদের ক্লাসে কোন নোটেশনে করাবে জানি না, এই গ্রিফিথের বইতে নোটেশনটা একটু আলাদা আছে, ঠিক আছে? এই ল্যামডা আর ল্যামডা ফ্যামডা দিয়ে আছে। আর ইয়ের বইটাতে যেমন আরেকটা কি বই আছে জানো, জেডি জ্যাকসন, হ্যাঁ জেডি জ্যাকসনটায় সাই দিয়ে আছে। আমারও যতদূর মনে পড়লো আমরাও মাস্টার্সের টাইম ওই সাই দিয়েই আর কি করেছিলাম। তো দেখো তোমাদের জিনিসটা একই আর কি, জাস্ট নোটেশন গুলো আলাদা। তো তোমাদের ক্লাসে কিভাবে করায় সেটাই ফলো করো। আচ্ছা, এই গ্রিফিথের এইটা দিয়েই যাচ্ছি কারণ এখানে শুরুটা খুব সুন্দর ভাবে বলছে, সাপোজ উই হ্যাভ টু সেটস অফ পোটেনশিয়াল, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে এ, একটা স্কেলার পোটেনশিয়াল, একটা ভেক্টর পোটেনশিয়াল, এটা একটা সেট। আর একটা হচ্ছে সাম আদার ভ্যালু ভি ড্যাশ আর এ ড্যাশ, ঠিক আছে? কিন্তু এগুলোর এগুলোর যে কারণ যেটা, মানে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড, এইগুলো কিন্তু সেম, ঠিক আছে? ওই যে বললাম ডেরিভেটিভ অফ এ ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ এর দুটো ভ্যালু থাকতে পারে, মানে দুটো কেন, আরবিটারি ভ্যালু থাকতে পারে। তার মধ্যে তুমি 4 ধরেছো, আমি 10 ধরেছি, তো সেটাই ধরো ভি, ভি কমা এটা ধরো তোমারটা, আর আমারটা ধরো ভি ড্যাশ এ ড্যাশ, ঠিক আছে? দুটো কিন্তু সেম ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড থেকেই জেনারেটেড। এবার বলছে হাউ মাচ ক্যান দে ডিফার। এবার একটা কন্ডিশন ধরো, ওই তোমার 4 থেকে আমার 10টা কি ট্রান্সফরমেশন করে আছে, ধরো এ ড্যাশ ইকুয়াল টু এ প্লাস আলফা, ভি ড্যাশ ইকুয়াল টু ভি প্লাস বিটা, ঠিক আছে? এইটা আমার একটা ট্রান্সফরমেশন কন্ডিশন, এটা কিন্তু পার্টিকুলার একটা, ঠিক আছে? আলফার ভ্যালুটা কিন্তু একটা পার্টিকুলার ভ্যালুই আসবে। আচ্ছা দেখা যাক। এইবার সিন্স দুটো এ, মানে তোমার এ আমার এ ড্যাশ, এই দুটো সেম ম্যাগনেটিক ফিল্ড থেকে জেনারেট হচ্ছে, বি, তাদের ম্যাগনেটিক ফিল্ডটা। তো কার্ল অফ এ ড্যাশ ও 0, কার্ল অফ এ ড্যাশ যেটা, মানে দেখো বি ইজ ইকুয়াল টু কি, জেনারেলি বি ইজ ইকুয়াল টু কার্ল অফ এ,
ঠিক আছে? আবার আমি যদি বলি না আমার তো ভ্যালুটা a ড্যাশ, আমি আমার b থেকেই a ড্যাশ পাচ্ছি। তাহলে b ইকুয়াল টু কার্ল অফ a ড্যাশ। তাহলে দেখো দুদিকে যদি এবার কার্ল লাগাই, মানে প্রথম a ড্যাশ প্লাস a প্লাস আলফার দুদিকে কার্ল লাগাচ্ছি, কার্ল অফ a ড্যাশ ইকুয়ালস টু কার্ল অফ a প্লাস কার্ল অফ আলফা। এবার কার্ল অফ a ড্যাশ মানে b, কার্ল অফ a মানেও b, মানে কার্ল অফ, মানে আমি বলতে চাইছি কার্ল অফ a ড্যাশ ইকুয়ালস টু কার্ল অফ a। তো দুদিক থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কার্ল অফ আলফা ইজ ইকুয়াল টু জিরো পড়ে থাকছে। বুঝতে পেরে গেছো? বেশ, এইটা একটা হলো। আবার সেই একই জিনিস ফিরে আসছে, আমি বলছি এটা কিন্তু বারবার কাজে লাগবে। কার্ল অফ সামথিং ইজ ইকুয়াল টু জিরো মানেই সেই সামথিং ইজ ইকুয়াল টু গ্র্যাড অফ আদার সামথিং। ঠিক আছে? তাহলে আলফা ইজ ইকুয়াল টু ডেল ল্যামডা, এইটা একটা জিনিস পেলাম। আবার সেম জিনিস, দুটো পোটেনশিয়াল সেম ই থেকেই কিন্তু আসছে। ঠিক আছে? তাহলে সেই একই জিনিস, ই ইজ ইকুয়াল টু কি ছিল, মাইনাস গ্র্যাড ভি মাইনাস ডেল এ ডেল টি, তাই তো? আবার আমি বলতে পারি আমার টার্মে মাইনাস গ্র্যাড ভি ড্যাশ মাইনাস ডেল এ ড্যাশ ডেল টি। ঠিক আছে? আমি তো ড্যাশটা নি, ড্যাশের ভ্যালু চলছি, তুমি নর্মাল ভ্যালুতে চলছো। বেশ, এইবার তুমি ওই সেকেন্ড ইকুয়েশনটা ভি ড্যাশ ইকুয়াল টু ভি প্লাস বিটা, ওইটাতে দুদিকে ওই অপারেটরটা লাগাও, মানে মাইনাস গ্র্যাড ভি, বা এইটা থেকেই যাচ্ছি ধরো। আচ্ছা, দুটো সেম ই থেকে আসছে, তো ই ইজ ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ভি ড্যাশ মাইনাস ডেল এ ড্যাশ ডেল টি ইকুয়ালস টু তোমার ভ্যালুটা মাইনাস গ্র্যাড ভি মাইনাস ডেল এ ডেল টি। তুমি এটা খাতাতে করতেও পারো, লিখতে পারো, কিন্তু নালে গুলিয়ে যাবে, এই জায়গাটা অনেকটা স্টেপ। ঠিক আছে? দুটো ইকুয়াল, মানে ড্যাশের টার্মটা আর নর্মাল টার্মটা ইকুয়াল করছি, কারণ দুটোই ই। ঠিক আছে? দেখো বুঝতে পারছো? তুমি আগে লিখে ফেলো দ্য টু পোটেন, এই যে দুটো পোটেনশিয়াল, ওটা তো সেমই দিচ্ছে, তো ই ইজ ইকুয়াল টু একটু আগে যেটা পেলাম মাইনাস গ্র্যাড ভি মাইনাস ডেল এ ডেল টি। ঠিক আছে? এটা লিখেছো? আবার আরেকটা যে টার্মটা আমি ড্যাশ দিয়ে টার্মটা ধরছি, আরেকজন মানে আমার টার্মটা ধরো ই ইজ ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ভি ড্যাশ মাইনাস ডেল এ ড্যাশ ডেল টি। তাই তো? দুটোই তো ই থেকেই জেনারেট হচ্ছে। এইবার ওই দুটো ভ্যালু ইকুয়াল করো, মানে মাইনাস গ্র্যাড ভি ড্যাশ মাইনাস ডেল এ ড্যাশ ডেল টি ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ভি মাইনাস ডেল এ ডেল টি। তাই তো হচ্ছে? দুটো ইকুয়াল, তো দুটো তো ই। এইবার প্রথমত তো ইয়ে কেটে গেল, দাঁড়াও, এইবার হচ্ছে তুমি করো হচ্ছে, এবার ভি ড্যাশের ভ্যালুটা বসিয়ে দাও, ওদিকে ভি ড্যাশের ভ্যালু বসাও, এ ড্যাশের ভ্যালু বসাও লেফট হ্যান্ড সাইডে। ভি ড্যাশের ভ্যালু হচ্ছে ভি প্লাস বিটা, এ ড্যাশের ভ্যালু হচ্ছে এ ড্যাশ এ প্লাস আলফা। তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, মাইনাস গ্র্যাড অফ ভি ড্যাশটা দাঁড়াচ্ছে মাইনাস গ্র্যাড ভি মাইনাস গ্র্যাড বিটা। ঠিক আছে? আর ওদিকে মাইনাস ডেল এ ড্যাশ ডেল টি রয়েছে, ওই এ ড্যাশের জায়গায় এ প্লাস আলফা বসিয়েছি, তাহলে মাইনাস ডেল এ ডেল টি মাইনাস ডেল আলফা ডেল টি। এটা লেফট হ্যান্ড সাইড গেল, রাইট ইকুয়াল টু দিয়ে রাইট হ্যান্ড সাইডে আমার যেমন ছিল তেমন পড়ে থাকবে, মাইনাস গ্র্যাড ভি মাইনাস ডেল এ ডেল টি। আসছে এটা, ঠিক আছে? বুঝতে পেরেছো? বেশ, আলফার ভ্যালুটা আবার নতুন ধরেছি আমরা, গ্র্যাড ল্যামডা, বসিয়ে দাও। দিয়ে বসিয়ে দেখো গ্র্যাডটা কমন যাচ্ছে, মানে গ্র্যাড অফ সামথিং বিটা প্লাস ডেল ল্যামডা ডেল টি হচ্ছে ইকুয়াল টু জিরো।
ঠিক আছে? এইবার বলেছে আচ্ছা, গ্র্যাডটা হচ্ছে পজিশন, তো জেনারেলি ডেল এক্স প্লাস ডেল ওয়াই প্লাস ডেল জেড, তাই তো? গ্র্যাড অপারেটর, ডেল অপারেটর। তো ওই পজিশনের রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা জিরো হচ্ছে, ঠিক আছে? তো ওটা পজিশনের মানে মাঝের যে টার্মটা, মানে ওই যেটা যার উপর অপারেট হচ্ছে ফাংশনটা, বিটা প্লাস ডেল ল্যামডা ডেল টি, ওটা টাইমের রেসপেক্টে, মানে টাইমের ওপর ডিপেন্ডেন্ট অনলি, ঠিক আছে? তো ওইটাকে আমরা একটা টাইমের কনস্ট্যান্ট ধরে নিতে পারি, ঠিক আছে? বিটা প্লাস ডেল ল্যামডা ডেল টি ইজ ইকুয়াল টু কে, যে কেটা হচ্ছে টাইমের একটা ফাংশন। তাহলে বিটা ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ল্যামডা ডেল টি প্লাস কে, ঠিক আছে? এবার বলছে যে কেটা টাইমের একটা ফাংশন, ওটা কেটাকে ল্যামডাটাও তো দেখো, ডেল ল্যামডা ডেল টি মানে ল্যামডাটাও টাইমেরই ফাংশন, ওই কেটাকে ল্যামডার ভেতর ঢুকিয়ে একটু সিম্পলিফাই করে নিল, মানে আলটিমেটলি তাহলে বিটা ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ল্যামডা ডেল, ঠিক আছে? কেটাকে ল্যামডার ভেতর ইনক্লুড করে নিল, আর কিছুই না। তাহলে দেখো আলটিমেটলি দাঁড়ালো হচ্ছে এ ড্যাশ ইকুয়াল টু এ প্লাস ডেল ল্যামডা, বি ড্যাশ ইকুয়াল টু ভি মাইনাস ডেল ল্যামডা ডেল, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ওই গেজ ট্রান্সফরমেশনের, মানে গেজ ট্রান্সফরমেশনটা এইটা। এই ট্রান্সফর্মটা যদি আমি করি, তাহলে তোমার ভ্যালু আমার ভ্যালু আলাদা হলেও সেটা জিনিসটা সেম, মানে তোমার ভ্যালু থেকে এই ট্রান্সফরমেশনটা করেই আমার ভ্যালুতে চলে আসে, মানে আমরা দুজনেই কেউ ভুল বলছি না, তোমার ভ্যালুটাও ঠিক, আমার ভ্যালুটাও ঠিক, এ ড্যাশও ঠিক, এও ঠিক, দুটোর জন্যই আমার সেম ইলেকট্রিক ফিল্ড সেম ম্যাগনেটিক ফিল্ডই প্রডিউস, ঠিক আছে? এটা হচ্ছে গেজ ট্রান্সফরমেশন। বেশ, কুলম, আরো দুটো গেজ আছে, কুলম গেজ, লোরেন্জ গেজ, মানে গেজটা দুটো আছে, ঠিক আছে? কুলম গেজের ক্ষেত্রে আমরা ডাইভারজেন্স অফ এটাকে জিরো ধরবো, এইটা হচ্ছে কুলম গেজের আমার কন্ডিশন, কুলম গেজটা, ঠিক আছে? ডাইভারজেন্স অফ এ যখনই জিরো ধরবো তখন দেখো ইকুয়েশন 10.4টা কি হয়ে আসবে, মানে ম্যাক্সওয়েলের যে ফার্স্ট ইকুয়েশন, যেটা আমরা স্কেলার মানে পোটেনশিয়ালের ফর্মে যে নতুন ইকুয়েশন গুলো হলো, তার ফার্স্ট ইকুয়েশন, ঠিক আছে? দেখো ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে ডেল স্কোয়ার ভি প্লাস ডেল ডেল টি অফ ডাইভারজেন্স অফ এ ইজ ইকুয়াল টু মাইনাস রো বাই এপসিলন জিরো। তো ওই ডাইভারজেন্স অফ এটাকে জিরো, এইটাই হচ্ছে আমার কুলম গেজ, এটাকে জিরো করে দিলে আলটিমেটলি কি আসছে, তখনই বলেছিলাম গ্র্যাড স্কোয়ার ভি ইজ ইকুয়াল টু মাইনাস, হ্যাঁ হ্যাঁ, পয়সনস ইকুয়েশনে আছে, পয়সন ইকুয়েশনের সলিউশন আগেই পড়েছো, তাহলে ভিটাকে আমরা লিখতে পারি এরকম একটা ফর্মে, 1/4 পাই এপসিলন জিরো ইন্টিগ্রেশন অফ রো বাই আর, একটা ডেল ইয়ের উপর ডেল টাও ড্যাশের উপর আর কি ইয়ে। বেশ, এইবার এই কুলম গেজটাই, মানে ওই গ্র্যাড এই ডাইভারজেন্স অফ এ ইজ ইকুয়াল টু জিরো, সেটা ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশনটা এলাম, ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশনটা যেটা ছিল সেইখানে যদি আমি লাগাই, তাহলে দেখো আলটিমেটলি দাঁড়াচ্ছে, মানে পেয়েছো ফোর্থ ইকুয়েশনটা, ওইখানে লাগালে আলটিমেটলি দাঁড়াচ্ছে গ্রেড স্কোয়ার এ মাইনাস মিউ জিরো এপসিলন জিরো ডেল স্কোয়ার এ ডেল টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস মিউ জিরো জে প্লাস মিউ জিরো এপসিলন জিরো গ্র্যাড অফ ডিভিডি, মানে ডেল ভি ডেল, এইটা আসছে। হলো লোরেঞ্জ গেজ, এটা আরেকটা লোরেঞ্জ গেজের কন্ডিশনটা হচ্ছে, এতক্ষণ আমরা কুলম গেজটাকে ডাইভারজেন্স অফ এটাকে জিরো করছিলাম, ঠিক আছে? এইখানে আমরা কি করব, ডাইভারজেন্স অফ এটাকে জিরো করব না, মাইনাস মিউ জিরো এপসিলন জিরো ডেল ভি ডেল টি হিসাবে লিখবো। কেন লিখলাম এবং এটার সুবিধাটা যে কত বড় একটা সুবিধা হলো, জাস্ট একটু বাদে তুমি বুঝতে পারবে। ঠিক সেম জিনিসটাই তুমি ইকুয়েশন ওয়ানে বসাও, ইকুয়েশন ফোরে বসাও, মানে ম্যাক্সওয়েলের ইকুয়েশন ওয়ানটা, ম্যাক্সওয়েলের ইকুয়েশন ফোরটা বসিয়ে দেখো আসছে গ্র্যাড স্কোয়ার এ
গ্র্যাড স্কয়ার এ মাইনাস মিউ জিরো এপসিলন, তুমি খাতা কলমে কিন্তু করতে পারো বসি, তাহলে একবারে তোমার প্র্যাকটিসও হয়ে যাবে। দেখো ইকুয়েশন ওয়ানে বসিয়ে একটা ফর্ম আসছে, ইকুয়েশন ফোরে বসালেও আরেকটা ইকুয়েশন আসছে। দুটো ফর্ম দেখো পুরো সিমেট্রিক্যাল, ঠিক আছে, মানে আমরা এ দিয়ে একটা ইকুয়েশন পেলাম, একটা ভি দিয়ে ইকুয়েশন পেলাম, কিন্তু দুটো ইকুয়েশনের ফর্মটাই সেম পুরো। তো এইটা একটা আমাদের খুব বড় সুবিধা হলো, দুটো পোটেনশিয়ালে কিন্তু আলাদা আলাদা ইকুয়েশন পেলাম, কোনোটার সাথে কোনোটা মিক্স নয়। এমন নয় যে একটা ইকুয়েশনে এ ভি দুটো মিশে আছে, সেটা নয়। এ এর একটা আলাদা সেপারেট ইকুয়েশন যেটা জে দিয়ে আছে, ভি এর একটা সেপারেট ইকুয়েশন স্বাভাবিকভাবে যেটা রো দিয়ে আছে, কিন্তু দুটো ফর্ম এক্স্যাক্টলি, মানে যদি একটা অপারেটর হিসাবে ওইটাকে কল্পনা করি, তাহলে অপারেটরটা হচ্ছে গ্র্যাড ডেল্টা স্কোয়ার মাইনাস মিউ জিরো এপসাইলন জিরো ডেল স্কোয়ার ডেল টি স্কোয়ার, এইটা হচ্ছে অপারেটর, তাই তো? এই অপারেটরটাই এ এর ওপর যখন অপারেট করছে আর ভ্যালু দিচ্ছে মিউ জিরো জে, এই অপারেটরটাই ভি এর ওপর যখন অপারেট করছে ভ্যালু দিচ্ছে মাইনাস রো বাই এস, ঠিক আছে? অনেক বইতে বা তোমাদের ক্লাসেও হয়তো ওই মিউ জিরো এপসিলন জিরোটাকে ওয়ান বাই সি স্কোয়ার দিয়ে লিখবে, ঠিক আছে? ঘাবড়ে যেও না, একই জিনিস, ঠিক আছে? কারণ সি ইকুয়াল, হ্যাঁ, ওই মিউ জিরো এপসিলন জিরো যেটা আছে, হ্যাঁ ওইটাকে ওয়ান বাই সি স্কোয়ার লিখবে, কারণ সি ইকুয়াল টু ওয়ান বাই রুট ওভার মিউ জিরো এপসিলন। বেশ, তো এইটা একটা অপারেটর, দেখো বক্স স্কোয়ার অপারেটর, বুঝছো, মানে বক্স স্কোয়ার, ঠিক আছে? ওই আর কি। তো পরে আর কি নিচে ওইটাকে ওই ফর্মে লিখেছি, বক্স স্কোয়ার ভি ইজ ইকুয়াল টু ওইটা ভ্যালু, বক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, ঠিক আছে? বেশ, এইটা গেল গেজ ট্রান্সফরমেশনের একটা ব্যাপার। আচ্ছা, এরপরে সিলেবাসে যেটা দেখছিলাম সেটা আছে হচ্ছে তোমার ইনহোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশন অ্যান্ড দেয়ার সলিউশন বাই গ্রিনস, ঠিক আছে? সেইটার জন্য আমরা চলে যাবো জেডি। হ্যাঁ, পেজ 243, তার আগে ওদের চ্যাপ্টার 8 ফেইট হবে। হ্যাঁ ওইটাতেই আছে, 6 বোধ হয়, নাকি না 5, 6। ম্যাক্সওয়েল ইকুয়েশন, ম্যাক্রোস্কোপিক ইলেকট্রোম্যাগনেট, ইয়ে যেটা মানে জেডি জ্যাকসন।